নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, বাংলাদেশ উত্তাল। বাংলাদেশে কিন্তু একের পর এক ঘটনা ঘটছে এবং একের পর এক বিভ্রান্তিকর মন্তব্য ছড়ানো হচ্ছে। বাংলাদেশের বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ, কট্টর মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছেন যে ভারতীয় পণ্য তারা গ্রহণ করবেন না। পোশাক, ভারতীয় পোশাক, ভারতীয় আচার, তারা সমস্ত কিছু বয়কট করবে। এই ঘটনা কিন্তু বাংলাদেশ থেকে ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। ভারতবর্ষের বহু মানুষ কিন্তু এই মুহূর্তে শঙ্কিত। আমরা যেটা দেখছি যে ইস্কনের মন্দির সেখানে বন্ধ করে দেওয়া হচ্ছে, ইস্কনের মন্দিরে পুজো আর্চা করতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশের চট্টগ্রামের কোর্টের ভেতরে তাদের যে লয়াররা, তারা রীতিমতো যে ভাষায় কথা বলছে, সেই ভাষাও কিন্তু উদ্বেগজনক। দর্শক, অনেকে হয়তো বলবেন যে আপনারা বড় বড় কথা বলেন, আপনাদের দেশে কি হয়? এখানে প্রশ্ন হচ্ছে আমাদের দেশে কি হয়, সেটা তো একটা প্রশ্ন, এবং সেখানে আমরা সবসময় তারও প্রতিবাদ করি। যেখানে অন্যায় হবে, যেখানে মানুষকে নিধন হবে, যেখানে ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করে মানুষের উপর অত্যাচার হবে, তার বিরুদ্ধে সব সময় সংবাদ মাধ্যমের সজাগ থাকা উচিত এবং সোচ্চার থাকা উচিত। আমরা সেই কাজটাই করছি, যে কাজটা করা উচিত। আমাদের কাজ হচ্ছে সংবাদ পরিবেশন করা, আমাদের কাজ হচ্ছে আওয়াজ তোলা। বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আজকে আমরা কয়েকটা ভিডিও দেখাবো দর্শক, তার মধ্যে যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গতকাল সংসদে বিখ্যাত অভিনেত্রী, হিন্দি চলচ্চিত্র জগতের, তিনি হচ্ছেন হেমা মালিনী, তিনি আওয়াজ তুলেছেন সংসদ ভবনে। আর আজকে আমরা যেটা দেখলাম যে রানী রাসমণি রোডে শুভেন্দু অধিকারী, তিনিও আওয়াজ তুলছেন বারবার করে। কিন্তু প্রশ্ন উঠছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহরা এখনো পর্যন্ত কেন চুপ? কেন বাক্য ব্যয় করছেন না বাংলাদেশ নিয়ে? বাংলাদেশ নিয়ে কোনো উচ্চবাচ্য তারা কিন্তু করছেন না। এখনো পর্যন্ত সেইভাবে করা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি ভারত সরকার। প্রশ্ন হচ্ছে কেন? হেমা মালিনী একজন সাংসদ, তিনি যদি আওয়াজ তুলতে পারেন সংসদ ভবন থেকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি যদি আওয়াজ তুলতে পারে, তাহলে ভারত সরকারের পক্ষ থেকে কেন এখনো পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে না? আসুন আমরা গতকাল হেমা মালিনী, বিখ্যাত জনপ্রিয় অভিনেত্রী, হিন্দি চলচ্চিত্র জগতে ড্রিম গার্ল যাকে বলা হয়, এই হেমা মালিনী কি বলছেন সেটা আগে আমরা শুনে নিই। দেখুন दर्शक महोदय, आपने मुझे एक महत्वपूर्ण और गंभीर विषय के ऊपर बात करने का अवसर दिया, इसके लिए बहुत बहुत धन्यवाद। I feel extremely sad and upset to see what's happening in Bangladesh to our Hindus and Hindu temples, especially ISKCON and ISKCON devotees. Continuous attacks on Hindu temples are going on. Safety and security of Hindu minorities are under threat. They are facing atrocities under the hands of radicals. ISKCON, International Society for Krishna Consciousness, is established all over the world. Nearly 1,000 centers are there today. They are known for spreading Vedic culture all over the world and spreading Krishna consciousness and peace. And they are doing a great, wonderful work for humanity. I am a Krishna Bhakt myself and a devotee of ISKCON. कृष्ण हमारे हृदय में हैं और मैं उनकी पावन नगरी मथुरा की प्रतिनिधि हूं और इस सदन में हूं। हमारे पड़ोसी बांग्लादेश में जो हिंदुओं के साथ अत्याचार और मंदिरों पर हमले किए जा रहे हैं और कृष्ण भगवान की पूजा को रोका जा रहा है, आपने कह दिया वो बात उसे मैं पीड़ित हूं और मेरे साथ देश के करोड़ों कृष्ण भक्त पीड़ित हैं। भगवान चैतन्य महाप्रभु का मूल स्थान है बांग्लादेश। उनके बिताए हुए बहुत सारे स्थान कृष्ण अभी मंदिर बन चुके हैं सदियों पहले से।
इसीलिए वहां पर आप बांग्लादेश में बहुत सारे मंदिर देख सकते हैं। आई हैव टू कंप्लीट इट, प्लीज गिव मी टाइम। प्लीज यू मस्ट कंप्लीट। आई एम डूइंग इट बिकॉज़ आई हैव गिवन यू 1 मिनट। सो यू हैव ऑलरेडी टेकन। कृष्णदास जी जो हिंदुओं पर अत्याचार जो हो रहा है उसके विरोध शांतिपूर्ण प्रदर्शन का नेतृत्व कर रहे थे, उन पर राजद्रोह का आरोप लगाकर बांग्लादेश सरकार द्वारा गिरफ्तार कर लिया गया है और उन्हें जेल में भी डाल दिया गया है। रंगनाथ श्याम सुंदर दास और रुद्रपति केशव दास, इन दोनों डिवोटी ने जो चिन्मय दास जी को जेल में दवाई देने के लिए गए थे, उनको भी अरेस्ट करके उनके साथ भी अत्याचार किया। आपकी बात आ गई। इस बीच कई लोगों पर बांग्लादेश से भारत आने पर रोक लगा दी गई है। सकिया जी आपका भी इसी आई हैव टू फिनिश इट, प्लीज लेट मी से। ये हिंसा, अत्याचार और धर्म का ये अपमान किसी भी रूप में स्वीकार नहीं कर सकते हैं और हम चुप नहीं बैठ सकते हैं। ये विदेश नीति का विषय नहीं है, ये हमारी भावनाओं से जुड़ा है और कृष्ण भक्ति के भाव से जुड़ा है। बांग्लादेश सरकार से मैं आशा करती हूँ वो जल्द से जल्द गवर्नमेंट ऑफ इंडिया ने जितने भी हमारे सनातनी हिंदू भाई हैं। দর্শক দেখলেন আপনারা, এবার আমরা দেখাবো চট্টগ্রামের কোর্টের ভেতরে লয়াররা তারা কি ধরনের আচরণ করছেন, যেখানে সংসদীয় গণতন্ত্র রাষ্ট্রে নিয়ম অনুযায়ী যিনি অপরাধী তার আইনজীবীরা দাঁড়াবেন কোর্টে, সওয়াল জবাব হবে, তারপর যদি তাকে দোষী সাব্যস্ত করা হয় তিনি সাজা ভোগ করবেন। এক্ষেত্রে পুরো উল্টো, আইনজীবী যারা তারা রীতিমতো বলছেন, হুমকি দিচ্ছেন, ধমকাচ্ছেন যে যেন তেন প্রকারণ সেই নিয়ে কোনো আইনি ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। এটা কি ধরনের আচরণ? আসুন দর্শক, চট্টগ্রামের কোর্টে আইনজীবীরা বাংলাদেশের তারা কি বলছেন তাদের বক্তব্য আপনাদের শোনাচ্ছি, দেখুন দর্শক। আপনাদের দেখালাম এই মুহূর্তের সব থেকে বড় খবর, যেটা হচ্ছে চট্টগ্রামে থেকে আইনজীবীরা, বাংলাদেশের আইনজীবীরা তারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের যে ভাষায় তারা আচরণ দেখাচ্ছেন, কথা বলছেন, সেটা কিন্তু সত্যিকারেরই নিন্দনীয়। কোনো গণতন্ত্র রাষ্ট্রে এই ধরনের আচরণ আইনজীবীদের কাছ থেকে অন্তত আশা করা যায় না। সাধারণ মানুষের সাথে আইনজীবীদের একটা ফারাক আছে, আইনজীবীরা আইনি পরিভাষা বোঝেন, আইনে কি আছে সেই ভাষা তারা বোঝেন, তারপরেও তারা এই ধরনের আচরণ করবেন, এটা কখনোই গ্রহণযোগ্য নয়। এবার দেখাচ্ছি দর্শক, আজকে রানী রাসমণি রোডে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে বিরাট যে সভা, এবং সেই সভা থেকে শুভেন্দু অধিকারী কি বলছেন। শুভেন্দু অধিকারীর বক্তব্য কিন্তু অনেক বেশি ঝাঁঝালো এবং তিনি রীতিমতো ইউনুসকে, বাংলাদেশের বর্তমানে যিনি আছেন প্রধান, তার বিরুদ্ধে কিন্তু একেবারে সোচ্চার এবং তিনি যে ভাষায় কথা বলছেন সেটাও কিন্তু ঠিকঠাক গ্রহণযোগ্য নয়। শুভেন্দু অধিকারী কিন্তু যে মাত্রায় সুর চড়িয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে, সেই সুর কিন্তু রাখা উচিত, কারণ বাংলাদেশে যে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে ভারত সরকারের উচিত ইমিডিয়েট আলোচনায় আসা অথবা সবক শেখানো, কিন্তু সেটা না করে শুধুমাত্র রাজনীতির ফায়দা লোটার জন্য যে পরিকল্পনা চলছে সেটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অনেকে বলছেন যে না, ভারত সরকার কি করবে, ভারত সরকারকে করতে গেলে অনেক রকমের পদ্ধতি আছে, বিশ্ব আইনি ব্যবস্থা আছে, সেইখানে গিয়ে আলোচনা করতে হবে, সব মানছি, সব কিছু আছে, কিন্তু সেইভাবে যে উদ্যোগ, সেই উদ্যোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যে উদ্যোগ রাজ্যের নেতা নেত্রীরা করছেন, যে উদ্যোগ শুভেন্দু অধিকারীর মধ্যে পাওয়া যাচ্ছে, যে উদ্যোগ দেখা যাচ্ছে বিরোধী দল নেতার মধ্যে, যে উদ্যোগ দেখা যাচ্ছে বিজেপির মধ্যে, সেই উদ্যোগ বাংলা বিজেপি উদ্যোগ যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আমরা নরেন্দ্র মোদী বা তার সরকারের উচ্চপদস্থ যারা নেতা নেত্রীরা আছেন তাদের মধ্যে সেই জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আসুন আজকে শুভেন্দু অধিকারী রানী রাসমণি রোড থেকে তিনি কি বলছেন সেটা আপনাদের সামনে তুলে ধরি, দেখুন দর্শক। ইউনুস
তাহাই এপারের মমতা। মাদ্রাসার বাচ্চাদের নিয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরী এখান থেকে হাম দো হামারা চার জিহাদি ইউনূসের বিরুদ্ধে, জিহাদিদের বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে জয় জয় শ্রীরাম। মা দুর্গাকে স্মরণ করে, গীতাকে প্রণাম করে এই সমাবেশ মাত্র 48 ঘন্টার নোটিশের সমাবেশ। এই সমাবেশের জন্য খাওয়ার ব্যবস্থা হয়নি, গাড়ির ব্যবস্থা হয়নি, ট্রেন বুকিং হয়নি, পোস্টার হয়নি, দেয়াল লিখন হয়নি। আপনারা পৌঁছেছেন এখানে। আমি সর্বাগ্রে কৃতজ্ঞতা জানাবো কলকাতা হাইকোর্টকে। মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মহোদয় বেশ কয়েকটি রাষ্ট্রবাদী সংগঠন তারা বাংলাদেশে হিন্দু নিধন, মন্দির ভাঙা, হিন্দু মা বোনের উচ্ছেদ, লুট আর ফলাকাটা থেকে বেলডাঙ্গা পশ্চিম বাংলায় হিন্দুর ধর্মাচরণে আঘাত আর ব্যাঘাত, তার প্রতিবাদে মাত্র 48 ঘন্টা নোটিশে এই জমায়েত। গত সপ্তাহে এখানে 3 মাসের প্রস্তুতিতে দুটো মিটিং হয়েছে। একটা 29 তারিখ মাদ্রাসার বাচ্চাদের নিয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরী এখান থেকে হাম দো হামারা চার ভারতবর্ষকে, সংবিধানকে আক্রমণ করেছেন। তার জন্য পুলিশের বাধা হয়নি, হাইকোর্টে যেতে হয়নি। কলকাতা পুলিশের জলের গাড়ি, সরকারের বাস, আপ্যায়নের কোনো ত্রুটি ছিল না। যাহা ইউনূস তাহাই এপারের মমতা। 31 তারিখে জনাব ফিরহাদ হাকিম এখানে সভা করে ওয়াকফের বিরুদ্ধে, অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জি এই মঞ্চ থেকে 5, 15, 25, 50 যেখানেই নামাজ হবে সেটাই ওয়াকফের প্রপার্টি হবে, এখান থেকেই ঘোষণা করেছেন। তার জন্য অনুমতি লাগেনি, পুলিশের পারমিশন লাগেনি, হাইকোর্টে যেতে হয়নি। আবার এখানেই 19 তারিখে তোহা সাহেব সভা করবেন, তাকেও হাইকোর্টে যেতে হবে না। যাহাই ইউনূস তাহাই মমতা। বিএনপির নেতা তার স্ত্রীর শাড়ি পুড়াচ্ছে, ওটা কত নম্বর স্ত্রী আমি জানি না, 1 না 5, একটা শাড়ি পুড়াচ্ছেন। আরে মশাই, আমরা বাংলাদেশ থেকে বাণিজ্য হয় মাত্র 11.25 বিলিয়ন। আপনারা আছেন অনেক পিছনে, 10-এর পরে। আমাদের অর্থনীতি আপনাদের উপর নির্ভর করে না। আর আমরা কি পাঠাই? কটন পাঠাই। আমরা ফুড ইন্ডাস্ট্রি, অ্যানিমেল ফডার পাঠাই। আমরা এডিবল ভেজিটেবল পাঠাই। আমরা আলু থেকে, ডিম থেকে, পেঁয়াজ থেকে,
আপনার এখানে এমন 97টা জিনিস আছে, যার 97তম হচ্ছে শিপ, পোর্ট, আদার ফ্লোটিং স্ট্রাকচার। নৌকো, লঞ্চের যন্ত্র, মেশিন, ওটাও ভারত দেয়। একদিনে শুধু পেট্রোল বন্ধ করেছিলাম, 40 গাড়ি পেঁয়াজ গেছে পচে। একদিনে হালুয়া টাইট। এক্সপোর্টাররা ইম্পোর্টাররা বলছে সবাই হিন্দু, সবাই হিন্দুদের বাঁচাতে চায়। বলছে দাদা 7টা দিন আটকে দিতে পারলে না, এদের অবস্থা কি হবে দেখবে। ইউনুসের চামড়া তুলে নিয়ে আসবে বাংলাদেশের লোক গিয়ে, আপনাদের কিছু করতে হবে না, করব আমরা। আরে রাজনীতি পরে হবে, আগে তো হিন্দুর বাচ্চা, আগে তো আমাদের সব হিন্দুকে এক হতে হবে। মহারাজরা বাঙালি হিন্দু বলছিল, কেন বলছিল? কারণ আছে। বাঙালি হিন্দুরা ঐক্যবদ্ধ হতে পারেনি, এখনো ঐক্যবদ্ধ হয়নি। ভাবছেন শ্যামপুরে মেরেছে, বাগনানে তো কিছু হয়নি। বাউডিয়ায় ঢিল মেরেছে, উলবেড়িয়ায় তো কিছু হয়নি। আরে বেলডাঙ্গাতে কার্তিক পূজায় ভেঙেছে, কাটুয়া কালনায় কার্তিকের গায়ে তো হাত দেয়নি। তাই মহারাজরা বলছিলেন বাঙালি হিন্দু তুমি এক হও। কারণ রাজস্থানের হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে, ইউপির হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে, যোগীজির বাণী গ্রহণ করেছে। হরিয়ানা বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক रहेंगे तो सेफ रहेंगे। মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজী মহারাজের মাটি ঐক্যবদ্ধ হয়েছে। সেখানে ঔরঙ্গজেব, যোগীজি ওখানে গিয়ে আরেকটা লাইন অ্যাড করেছিলেন। হরিয়ানায় বলেছিলেন বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক रहेंगे तो सेफ रहेंगे। আর মহারাষ্ট্রে গিয়ে যোগীজি বলেছেন বাটেঙ্গে তো নির্মমতা কা সহিত কাটেঙ্গে। ঔরঙ্গজেব কেটেছিল, তাই মহারাষ্ট্র ভূমে এক হয়েছে। দর্শক দেখলেন আপনারা, আমরা শুধু একটা জিনিসই তুলে ধরার জন্য এই এতগুলো জিনিস তুলে ধরার চেষ্টা করলাম, একদম সংক্ষিপ্ত আকারে যতটা সংক্ষেপে দেখানো যায় আমরা চেষ্টা করলাম। যে হেমা মালিনী প্রতিবাদ করছে, আমরা দেখালাম চট্টগ্রামে আইনজীবীরা, তারা আইনি পরিভাষায় কথা না বলে তারা ইল্লিগাল কথাবার্তা বলছেন, অশ্লীল কথাবার্তা বলছেন। এই ধরনের জিনিস কাম্য নয়। আমরা দেখাচ্ছিলাম যে শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য দিচ্ছেন, তার বক্তব্যের মধ্যে সাংঘাতিকভাবে ঝাঁঝালো আছে, কিন্তু তারপরেও আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ এদের কাছ থেকে কিন্তু কোনো বার্তা আমরা দেখতে পাচ্ছি না। কেন? এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ তুলছে যে এখন যে ভয়াবহ পরিস্থিতি, এই পরিস্থিতির সামনে দাঁড়িয়ে কেন নরেন্দ্র মোদী বা ভারত সরকার চুপচাপ আছে, কোন রকম উচ্চবাচ্য করছে না। সেইভাবে কোনো বড় প্রতিক্রিয়া কিন্তু এখনো পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে পাওয়া যায়নি। এখানেই কিন্তু বিস্মিত যে কি চাইছে ভারত সরকার। দর্শক, আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।